শান্তি কখনো পয়সা দিয়ে আসে না। শান্তি আসে আমাদের জীবনের সাথে যুক্ত মানুষগুলো থেকে। তারা আমাদের কতটা ভালোবাসে, তারা আমাদের প্রতি কতটা কর্তব্যপরায়ণ, তার থেকে আমাদের জীবনে শান্তি আসে। আজকের ঘটনাটা সেরকমই একজন মহিলা, যার হয়তো অতটা পয়সা নেই, তবুও জীবনে শান্তি আছে, কেননা তার জীবনের মানুষগুলোর জন্য। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। আজকের ঘটনাটি ময়নার। ময়নার আগে ভীষণ আফসোস হতো নিজের জীবন নিয়ে। মনে হতো তার স্বামীর যদি সামর্থ্য থাকতো একটা পরার মতো শাড়ি কিনে দেওয়ার, দুবেলা পেট ভরে খেতে দেওয়ার, ছেলেটার লেখাপড়ার খরচ চালানোর, সে কখনো লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতে আসতো না। দিব্যি স্বামী ছেলেকে নিয়ে সংসার করত। কিন্তু এখন ময়নার মনে হয় নিজে উপার্জন করার মতো শান্তি আর কিছুতেই নেই। কোনো কাজই ছোট নয়, সে তো পরিশ্রম করে রোজগার করে। লোকে ভালো বলুক আর খারাপ, খেতে না পেরে মরে গেলেও লোকে খোঁজ নিতে আসবে না। এখন মনে হয় দুজন মিলে খেটে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালানোর আনন্দটাই আলাদা। বাইরের জগতের সাথে না মিশলে ময়না জানতেই পারতো না, বাইরে থেকে দেখে যাদের ভালো মনে হয় তারা আসলে ভালো নেই। আসলে টাকা পয়সা সম্পদের দ্বারা মানুষ বিলাসিতা কিনতে পারে, কিন্তু শান্তি নয়। ময়না এখন ভোর রাতে ঘুম থেকে উঠে উনুনে রান্না বসায়। উনুনে শুকনো কাঠ ধরিয়ে ছোটাছুটি করে ঘরের কাজ করে। ময়নার সাথে সাথ দেয় তার স্বামী অনন্ত। সবজি কেটে চাল ধুয়ে যতটা পারে সাহায্য করে ময়নাকে। ছেলে বিবেক কিন্তু ঘুমিয়ে থাকে না। তখন দরমার বেড়া দেওয়া ঘরের ওপার থেকে শোনা যায় গড়গড়িয়ে ইংরেজিতে পড়া মুখস্থ করছে তার ছেলে। রান্না সেরে কাজ গুছিয়ে বরের সাইকেলের পেছনে বসে স্টেশনে যায় ময়না শহরের উদ্দেশ্যে। রাস্তায় দেখে তার মতো আরো মেয়েরা হেঁটে যাচ্ছে স্টেশনের দিকে কাজে যাওয়ার জন্য। ওরা বলে, তুই ভাগ্য করে বর ছেলে পেয়েছিস রে ময়না। আমরা ঘরের সব কাজ সেরে আসি, তখন বাড়ির কেউ ঘুম থেকেই ওঠে না। স্টেশনে দিয়ে যাওয়া তো দূরের কথা, অনন্ত কখনো চায়নি ময়না কাজে যাক, এত কষ্ট ওরও। কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে অনন্ত। ছোটবেলা থেকে খাটতে খাটতে শরীরের হাল খারাপ। অনন্ত ঘরে বসে গেলে সংসার অচল হয়ে যায়। তাই এক প্রকার জোর করেই ময়না কাজে বেরিয়েছে। অনন্ত বাধ্য হয়েই মত দিয়েছে। নিজের অপারগতার জন্য প্রায়ই দুঃখ করে সে, কিন্তু ময়না উল্টে বলে, আমি স্বাবলম্বী হয়েছি, এতে তোমার খুশি হওয়া উচিত। ময়না এখন তিন বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করে। ঘর মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, এসব করতে হয় তাকে। ময়না ঘর মুছতে মুছতে অবাক হয়ে দেখে কি সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর সাজানো। নরম বিছানা, গদি আঁটা সব চেয়ার, সোফা, টেবিল, কত কিছু দিয়ে সাজানো। আর টেবিলে খাবার, ফল থেকে আরম্ভ করে রকমারি জিনিস দেওয়া। হঠাৎ জোরে চিৎকার শুনে থতমত খেয়ে যায় ময়না। শুনে বাড়ির কর্তা তার বউকে বলছে, পারবো না, তোমার বাবার মাসে মাসে এত টাকার ওষুধ কিনে দিতে আমি পারবো না। ঘরে বসে জমিদারি করবে আর আমার খাটা পয়সা খসাবে, ওটা চলবে না। ময়না ভাবতে থাকলো, বৌদিমণি তো কত লেখাপড়া জানে, চাইলেই কত বড় চাকরি করতে পারতো, রোজগার করতে পারতো। নিজের বাবার ওষুধের জন্য কারো কাছে হাত পাততে হতো না। এত টাকা পয়সা থাকার পরেও কেন এমন করে দাদাবাবু? তখনই ময়নার পাশ থেকে 24 ঘন্টা ওই বাড়িতে কাজ করার মাধবী বলে, ময়না, ওখানে দাঁড়িয়ে থাকিস না, এদিকে চলে আয়। এটা রোজকার ঘটনা। প্রায় রাতে নেশা করে বাড়ি ফিরে দাদাবাবু। অন্য মেয়ের সাথে সম্পর্ক তার। বৌদিমণি কিছু বললেই গায়ে হাত অবধি তোলে। মেয়ের বিয়ে দিয়ে সর্বস্ব খুইয়ে বৌদিমণির বাবা নিজের ওষুধটুকু কেনার মতো ক্ষমতা নেই রে আর। ওই ওষুধটুকুর জন্য বৌদিমণিকে অপমানিত হতে হয় রোজ। শুনে চমকে ওঠে ময়না। না, তার চাই না বড় বাড়ি, ভালো ভালো খাবার। সে এই মানুষগুলোর থেকে অনেক ভালো আছে। সন্ধ্যাবেলা স্টেশনে নেমে দেখলো অনন্ত ভ্যান নিয়ে দাঁড়িয়ে। তার পরনে ভিজে গেঞ্জি আর মলিন মুখ বুঝিয়ে দেয় তার পরিশ্রমের মাত্রা। ময়না কাছে যেতেই বলল, খেয়েছিলি তো পুরো খাবারটা? মুখটা ওরম লাগছে কেন? খুব কষ্ট হচ্ছে না রে? চল একটু মাংস কিনবো, আজ নিজে রান্না করব, ঝাল ঝাল করে ভাতের সঙ্গে দেব, দেখবি ভালো লাগবে। আজ প্যাসেঞ্জার হয়েছিল তাই কটা পয়সা পেয়েছি। ময়না জানে সব দিন ভাড়া খাটতে পারে না অনন্ত শরীরের জন্য, আর মানুষ ভ্যানে উঠতে চায় না আজকাল। এখন ও তো টোটো, অটো এইসবেরই রমরমা। বাড়ি ফিরতেই অনন্ত বলল, যা ময়না, হাত মুখ ধুয়ে নে আর একটু ঘুমিয়ে নে, আমি রান্না বসাচ্ছি, রান্না হয়ে গেলে তোকে ডাক দেবো। বিবেক বলল, বাবা, আমি কি কেটে দেবো সবজিগুলো? না না বাবু, তুই পড়তে বস, আমি সব করে তখন তোদের দুজনকে খেতে রাখবো। বিছানায় শুয়ে শুয়ে ময়না ভাবলো, সে ভাগ্যবতীই বটে, অনেক মানুষের থেকে সে ভালো আছে। রোজ রাতে তো সে শান্তিতে ঘুমোতে পারে। সেদিন রাতে অনন্তের হাতের তৈরি ভাত মাংস খেয়ে বিছানায় শুয়ে ময়না বলল, দেখো, ছেলেটা এখনো পড়ছে, প্রায় সারা রাত পড়ে আমার ছেলেটা, পড়ুক,
ও পড়ুক, শিখুক, অজানাকে জানুক। আমরা লেখাপড়া তো কিছুই করতে পারলাম না, আমাদের সব কমতি ও পূরণ করুক। তোর ছেলে অনেক ভালো ছাত্র রে। ওর স্যারদের নিয়ে যখন স্কুলে দিতে যাই, ওনারা আমায় ধন্যি ধন্যি করে। ওরম ছেলের বাবা হয়ে আমার গর্ব হয় রে। আমার শরীরে সব কষ্ট কোথায় হারিয়ে যায়। বিবেক ঠিক মানুষের মতো মানুষ হবে দেখিস। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা তো অসৎ নই। ছেলেটাকে ভালো করে মানুষ করব বলেই তো আমরা আর বাচ্চা নিয়ে নিই। দুটো বাচ্চাকে যেমন তেমন করে মানুষ করাচ্ছে, আমাদের মতো গরিব ঘরে একটা বাচ্চাকে ভালো করে মানুষ করা অনেক ভালো। দেখতে দেখতে বিবেকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এলো। তখন ময়নার কাজের বাড়ির বৌদির ছেলেরও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। ময়নাকে বৌদি সাফ জানিয়ে দিল, পরীক্ষার কদিন যেন একটু আগে আসে ময়না। ছেলে খেয়ে পরীক্ষা দিতে যাবে। ময়না বলতে পারলো না যে তার ছেলেটারও যে পরীক্ষা। ময়না দেখলো বৌদিমণি ছেলেকে বলছে, এই ফোন আমি ছুঁড়ে ফেলে দেবো, একটু চোখের আড়াল হলেই ফোন নিয়ে বসে যাচ্ছিস। আজ বাদে কাল পরীক্ষা, কোনো হুঁশ আছে তোর? ছেলেও চেঁচিয়ে বলল, আমার ফোনটা দাও, না হলে কিন্তু আমি পরীক্ষাই দেবো না। ফ্যাল ফ্যাল করে চেয়ে ময়না দেখলো ফোন ছেড়ে ল্যাপটপ নিয়ে বসে পড়লো ছেলে। বাড়ি ফিরে ময়না দেখলো উনুনে ভাত ফুটছে, আর পাশে বই হাতে পড়ে চলেছে তার ছেলে বিবেক। ময়না ব্যস্ত হয়ে বলল, তুই আবার ভাত বসাতে গেলি কেন? বিবেক বলল, তোমার শরীর তো ভালো না মা, তাই ভাতটা করে রাখলাম, বাবা তরকারিটা করবে। আমি এখন পড়তে বসলাম, তুমি হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও, আর গ্লাসে লেবুর শরবত করে রেখেছি, খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। ময়নার চোখ ছলছল করে উঠল। জীবনে আর কি চাই তার? সে তো সবই পেয়ে গেছে। জীবনে কষ্ট বোঝার মানুষ, পাশে থেকে এগিয়ে দেওয়ার মানুষ থাকলে যে আর কিছুই লাগে না। বিবেক বলল, তোমাকে যে আরো ভোরে কাজে যেতে হবে মা। এই শরীরে রাত জেগে আর আমার জন্য রান্না করতে হবে না। আমি আর বাবা ঠিক ম্যানেজ করে নেব। দেখতে দেখতে বিবেকের রেজাল্টের দিন চলে এলো। সেদিন আকাশে কি প্রচন্ড বৃষ্টি। ময়না ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ফেরার সময় মিষ্টি আনবো বাবা, এত পড়েছিস, ঠিক রেজাল্ট তুই ভালো করবিই করবি। আজ কাজে মন নেই ময়নার, মনটা বড় অস্থির। বৌদমণি আর বাড়ির সকলে টিভির সামনে বসে। যারা ভালো রেজাল্ট করবে তাদের নাম নাকি বলবে টিভিতে। বিছানা গোছাতে গোছাতে হঠাৎ টিভির দিকে চোখ যেতেই ময়না অবাক হয়ে দেখলো টিভিতে দেখাচ্ছে তার বিবেকের ছবি। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছে জেলার রত্ন বিবেক সর্দার। আনন্দে চোখে জল চলে এলো ময়নার। বৌদমণি তার ছেলেকে বলছে, এত ভালো স্কুলে পড়িয়ে এত এত টিউশনি দিয়ে কি হলো? 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারলি না? দেখ, সেই প্রথম রসে আলো করে বসে আছে গ্রামের ছেলে মেয়েগুলো। দ্বিতীয় হয়েছে পরিচারিকার ছেলে, দেখ দেখ ভালো করে। ময়না কিছু বলল না, ও জানে বললেই রনি আরো বকা খাবে। কিন্তু ময়নার কাজের স্পিড 10 গুণ বেড়ে গেল। তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। স্টেশনে নামতেই ময়না শুনলো, তাড়াতাড়ি বাড়ি যা ময়না, তোর ছেলে গোটা গ্রামের মুখ উজ্জ্বল করেছে রে। পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছে যে সাংবাদিক, পুলিশ, নেতারা সব ভিড় করেছে তোর বাড়িতে। বাড়ি ফিরেই দূর থেকে দেখলো সাংবাদিকরা বলছেন, এমন ব্রিলিয়ান্ট ছাত্রের মাকে দেখতে চাই আমরা। ময়না এবার আনন্দে কেঁদেই ফেললো। অনন্ত বলছে, ও কাজে গেছে, ও ট্রেন থেকে ফেরার সময় হয়ে গেছে, একটু সরুন, আমি গিয়ে ওকে নিয়ে আসি। ছেলেটা মানুষ করার জন্য ও মা হয়ে যা করেছে, আমি বাপ হয়ে তা করতে পারিনি। না, ময়নার আর কিচ্ছু চাই না। নিজেকে জগতের সেরা সুখী মানুষ মনে হলো তার আজ। সে তার পরম প্রাপ্তি যে পেয়ে গেছে আজ। পরের দিন 3 বাড়িরই মালকিনদের মুখে ভার। এইভাবে না বলে ছুটি করা কি মেনে নেওয়া যায়? তাও একটা ফোন নেই ময়নার কাছে, যোগাযোগ করতে পারবে না তারা। দুপুরে টিভি চালিয়ে বিশ্বাসই হচ্ছিল না তাদের। তাদের বাড়ির ঠিকে জিকে দেখছে যে তারা টিভিতে একজন গর্বিত মা হিসাবে, যার সন্তান খুব কষ্ট করে জীবনযাপন করেও রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ সম্মান পাওয়া যে পরম ভাগ্যের ব্যাপার। তাই বোঝা গেল এ কথাটা ঠিক, শান্তি সবসময় পয়সা দিয়ে কেনা যায় না। গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে শুনে থাকলে পেজটা ফলো করে দেবেন।